পাশের ঘরে খাটের এক কোনায় কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে তে। 15 বছর বয়সীতে ভীষণ নার্ভাস ফিল করছে। বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধি জ্ঞান সম্পন্ন মেয়ে। মাত্র 10 বছর বয়স থাকতে বাবা মাকে হারায় সে। তারপর হুট করে দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায়। নানির কাছে আশ্রয় নেওয়া ছোট্ট দিয়ে যেন বয়সের আগে অনেক বড় হয়ে গেছে। ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সারা ঘর জুড়ে। তে এবার পুরো ঘরে চোখ বুলিয়ে মনে করলো বিয়ে করে স্বামী বাড়িতে পা রাখার পর তার চাচি শাশুড়ি তের হাত ধরে বলেছিল, আজ থেকে আমাদের ছেলে জাঙ্কুককে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তুমি তার যত্ন নিও। ছেলেটা ভীষণ ছন্ন ছাড়া, তুমি তাকে নিজের মতো গুছিয়ে নিও। তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাচি চাচি ছিলাম, আজ থেকে তুমি তার সবচেয়ে আপন। তাকে ভালোবেসে আগলে নিও, কখনই অভিযোগের সুযোগ দিও না। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তের। তখন লজ্জায় চুপ করে মাথা নাড়িয়ে সায় দিল। এখন বেশ ভয় লাগছে। 15 বছরের ছোট্ট তে কি পারবে 28 বছরের একজন যুবককে সামলাতে? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দের। এমন সময় দরজার শব্দ হতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো তের স্বামী জাঙ্কুক। তে মনে করতে লাগলো তার নানির কথা। নানি তাকে বলে দিয়েছিল স্বামী ঘরে প্রবেশ করলে যেন তাকে সালাম করি, আর ওনার যেন সব কথা শুনি। দরজা আটকে পিছন ফিরে ধীর কদমে এগিয়ে আসছে জাঙ্কুক। তে দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল। জাঙ্কুক সালামের উত্তর নিয়ে তের থুতনি ধরে মুখ কিছুটা উঁচু করলো। তে ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে, এই প্রথম কোনো পুরুষ তে এতটা কাছে। তারপর সে আবার তের স্বামী, সব মিলিয়ে অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে সে। লম্বা চৌড়া সুঠম দেহের অধিকারী জাঙ্কুক, গায়ের রং ফর্সা, বেশ মায়াবী, চোখগুলো ভাসা ভাসা, নাকটা খাড়া। এক মনে নিজের স্বামীকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে তে। অন্যদিকে জাঙ্কুক নিজেও তার বিয়ে করা স্ত্রীকে দেখে যাচ্ছে। বিয়ের আগে তারা একে অপরকে দেখেনি কেউ। কখনো বিয়ে করতে না চাওয়া জাঙ্কুক তার অসুস্থ চাচার জোড়াজড়িতে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয় না। তাদের পছন্দের উপরই ছেড়ে দেয় সবটা। কিন্তু এখন বেশ অবাক হয়ে দেখছে সে, মেয়েটার বয়স কিছুতেই 20-এর উপর মনে হচ্ছে না। এত ছোট মেয়েকে তার চাচি পছন্দ করেছে তার জন্য। ধপধপে ফর্সা গায়ে হলুদ রঙের শাড়িটা ফুটে আছে, চিকন চাকন শরীরের গড়ন, মাথায় শাড়ি দিয়েও ঘোমটা দেওয়া, গালগুলো ফোলা ফোলা, ঠোঁটটা চিকন গোলাপি। হাইটে বেশ ছোট হওয়ায় মাথা উঁচিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। জাঙ্কুক বাঁকা আসলো, মনে মনে চাচির পছন্দকে বাহবা জানালো সে। এরপর একটু ঝুঁকে থুতনি থেকে হাত সরিয়ে গাল স্ল্যাট করতে লাগলো। জাঙ্কুক ঝুঁকে পড়ায় তার নিঃশ্বাসগুলো আশ্রয় পড়ছে তের মুখে। থুতনি থেকে হাত গালে আসতেই হঠাৎ জাঙ্কুকের এমন স্পর্শে কেঁপে উঠল তে। জাঙ্কুক হাসি চওড়া করে হাসকি গলা জিজ্ঞাসা করলো, নাম কি? অবাক হলো তে, নিজের বিয়ে করা স্ত্রীর নাম জানে না। কেমন কথা এটা? বিয়ের সময় কি উনি শোনেননি, নাকি আমার ডাক নাম জানতে চাচ্ছে? প্রচন্ড নার্ভাসনেসে জড়সড় হয়ে মৃদু কণ্ঠে তে বলল, তে, তোমার নামের মতোই তুমি সুন্দর। বলে তেকে ছেড়ে দাঁড়ালো জাঙ্কুক। তেকে খাটে গিয়ে বসতে বলে সে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমিরা থেকে একটা ব্যাগ নিয়ে তের পাশে খাটে বসতে বসতে জিজ্ঞাসা করলো, তুমি কি ফ্রেশ হবে? ওয়াশরুমে যাবে? তে মাথা নাড়িয়ে বলল, না, আমি ফ্রেশ হয়েছি একটু আগে। গুড, এই নাও। তের দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিল জাঙ্কুক। তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তোমার দেনমোহর বাবদ টাকা আর গহনা নাও। পুজোর ইতস্ত করতে করতে তে মাথা নিচু করে বলল, আমি এগুলো কোথায় রাখবো? আপনার কাছেই রাখেন। আপাতত আলমিরাতে রাখো, কাল পরশু তোমাকে অ্যাকাউন্ট খুলে দিবনি। আর গহনাগুলো আলমিরার হিডেন পার্টে রাখতে পারো। তেকে জাঙ্কুক ইশারা করতে তে আস্তে করে উঠে আলমিরাতে গিয়ে ব্যাগটা রেখে দিল। তারপর পেছন ফিরতেই জাঙ্কুককে নিজের অনেকটা কাছে পেল। থতমত খেয়ে 2 কদম পেছাতেই হঠাৎ করে তেকে কোলে তুলে নিল জাঙ্কুক। তে ভয় পেয়ে জাঙ্কুকের পরা টি শার্ট খামচে ধরলো। জাঙ্কুক বেডের উপর এক প্রকার ছুঁড়ে মারল তেকে। তারপর নিজে হাঁটু ভেঙে তের উপর ঝুঁকে তার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরালো। ভয়ে তে শরীর রীতিমতো কাঁপছে। সে কাঁপুনি টের পেয়ে শরীরের সমস্ত ভার তের উপর ছেড়ে দিল জাঙ্কুক। তে অস্পষ্ট সুরে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু তার বলতে পারলো না। কোনো আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ল জাঙ্কুক।
সময়টা এখন ভোর রাত। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে জাঙ্কুক। ঘর থেকে ভেসে আসছে চিকন কান্নার স্বর। প্রচন্ড বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়ালো সে। গায়ে কোনো মতে শাড়ি পেঁচিয়ে হাঁটুতে মুখ গুজে কেটে যাচ্ছে। কান্নার ফলে ছোট শরীরটা বারবার কেঁপে উঠছে। খোলা বুক, পিঠ এতে বেশ আকর্ষণীয় লাগছে। বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলো। মুগ্ধতায় চোখ মুখ পাল্টে গেছে জাঙ্কুকের। মুখে হাসি নিয়ে এগিয়ে গেল জাঙ্কুক। গা থেকে শাড়ি সরিয়ে উন্মুক্ত স্থান গলায় ঠোঁট ছোঁয়াতে লাগলো সে। ভয়ে পিছিয়ে গেল কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলল, প্লিজ আরনা, আমার খুব কষ্ট হচ্ছে, টেক ইট ইজি। কথাটা বলি পা টেনে তেকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর কি হয়েছে সেটা না তোমরা বুঝে নিও। সকালে রোদের তাপে ঘুম ভেঙে গেল তের। পিট পিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করলো সে। পাশ ফিরে তাকা দিয়ে জাঙ্কুকের মুখটা চোখে পড়লো। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। মনে করতে লাগলো গত রাতের ভয়ঙ্কর সে অভিজ্ঞতা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথা টনটন করে উঠল শরীর। কোমরের নিচ থেকে যেন ব্যথা অবশ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে শরীরে পুরনো শাড়ি পেঁচিয়ে আলমিরা থেকে ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়না নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল সমস্ত শরীরে জুড়ে কামড় আর আঁচড়ের দাগ। এরই নাম কি বিয়ে? সবার সাথে কি এমন হয় নাকি শুধু তার সাথেই হলো? ভাবতেই পারছে না গায়ে পানি লাগাতেই জ্বলে উঠল শরীর। গোসলের পুরোটা সময় কান্না করলো সে। তারপর গোসল শেষ করে আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। জাঙ্কুক এখনো ঘুমোচ্ছে। চাদরটা পাল্টানো দরকার, কিন্তু জাঙ্কুক ওঠার আগে তার সম্ভব না। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দরজা খুলে বেরিয়ে এলো। জাঙ্কুকের ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বড়। ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো। তারপর কি মনে করে যেন কিচেনে গেল। কিচেন ভর্তি কাঁচা বাজার, সবজি, ফল, ফ্রিজ ভর্তি খাবার। বেশ অবাক হলো, এত বাজার সে একসাথে কখনো দেখেনি। খাবার দেখে ক্ষুধায় পেট চুকচুক করতে লাগলো ফ্রিজে ফল সাজানো, সে কি একটা নিয়ে খাবে? ইতস্ত করতে করতে একবার হাত বাড়ায় তো আবার হাত গুটিয়ে নেয়। ভীষণ দোটানায় পড়ে গেছে অবশেষে ফ্রিজ লাগিয়ে দিল। তারপর চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এরই মধ্যে কলিং বেল বেজে উঠলো। ধীর কদম ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়ালো কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলো, কে? দরজার অপর পাশ থেকে জাঙ্কুকের চাচি বলে উঠলো, বৌমা আমি, তোমার চাচি শাশুড়ি। সাথে সাথে দরজা খুলে সালাম দিল। জাঙ্কুকের চাচি হাসি মুখে সালামের উত্তর নিল। জাঙ্কুকের চাচির পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, তার হাতে গরম ধোয়া ওঠা কফি। আর চাচিকে পাশ কাটিয়ে মেয়েটা ভিতরে চলে গেল গটগট করে। তার যাওয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল ও আমার মেয়ে লিজা, তোমার ননদ জাঙ্কুকের জন্য কফি নিয়ে গেল। ও, জাঙ্কুকের চাচি ভিতরে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকলো সেগুলোর উত্তর দিতে দিতে হঠাৎ তার কিছু মনে পড়ে। চাচিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। এদিকে জাঙ্কুকের রুমে প্রবেশ করে লিজা থতমত মুখে দাঁড়িয়ে আছে। সাদা বেডশিট জুড়ে রক্তের দাগ। জাঙ্কুক তার মাঝে বালিশে মাথা গুজে উপর হয়ে শুয়ে আছে। তার পিঠে অসংখ্য আঁচড়ের দাগ জ্বলজ্বল করছে। লিজা কফিটা বেড সাইড টেবিলে রেখে জাঙ্কুকের উপর ঝুঁকে দাগগুলো স্পর্শ করার জন্য এইদিকে দৌড়ে আসছে। ঘরের অবস্থা নাজেহাল, কিছু ঠিক করা হয়নি। এসব ভাবতে ভাবতে তড়িঘড়ি করে রুমে প্রবেশ করলো দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে লিজাকে বেডের সাইডে দাঁড়িয়ে থাকতে আর জাঙ্কুক শুয়ে আছে। চোখ যায় বেডশিটে লেগে থাকা দাগের উপর। বেশ লজ্জা লাগে। সে আমতা আমতা করে কিছু বলতে নিবে, তার আগে লিজা বড় বড় কদম ফেলে রুম থেকে বেরিয়ে যায়। লিজার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। এমন সময় গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে পৌঁছাতে পেছনে ফেলেতে, এখানে আসো। আমি, কাপা কাপা কণ্ঠে বলে জাঙ্কুক বিরক্তির চোখে তাকিয়ে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, তুমি ব্যতীত অন্য কেউ আছে এখানে? মাথা নাড়িয়ে না বোঝালো। জাঙ্কুক পা থেকে মাথা অব্দি আবারও স্ক্যান করলো। চুলগুলো ভেজা, পিঠ ছড়িয়ে আছে, মুখে কোনো সাজ নেই, তবুও ভীষণ মায়াবী লাগছে। মাথায় ঘোমটা দেওয়ায় একদম নতুন বউ লাগছে জাঙ্কুক আবারও কাছে ডাকলো। ভয়ে ভয়ে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক এক টানে তার উপর ফেলে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। বুক অসম্ভব কাঁপছে। নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাহিরে চাচিমা আছে, প্লিজ ছাড়ান আমাকে। জাঙ্কুক নিচে ফেলে তার উপর শুয়ে পড়লো। কথা কানে না নিয়ে তার গা থেকে ওড়না টেনে গলায় মুখ গুজলো।
প্রথমে ছোট ছোট চুমু, তারপর গভীরভাবে তার গলায় নিজে ঠোঁটের স্পর্শ দিতে থাকলো জাংকুক। তের ভালো লাগছে না এই স্পর্শ, কেন যেন সে তার স্বামীর স্পর্শে কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছে না, যা পাচ্ছে তা শুধু মোহ। করে শ্বাস ফেলল তে, তারপর নিজের উপর থেকে জাংকুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, বাইরে চাচিমা আছে, দরজা খোলা, এখানে চলে আসবে। আসবে না, ছাড়ুন প্লিজ। জাংকুক তের গলা থেকে মুখ তুলে কড়া দৃষ্টিতে তাকালো। তে ভয়ে কেঁপে উঠল, কি ভয়ঙ্কর সে চাহনি। জাংকুক শক্ত কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, তে আর কি বলবে। জাংকুকও তার কিছু বলার অপেক্ষা করলো না, আবারও মুক্ত হলো তেতে, কিন্তু এবার আর রয়েস হয়ে নয়, বরং হিংস্র হয়ে গেল সে। ঠোঁটের নরম স্পর্শের বদলে শক্ত দাঁতের ছাপ বসিয়ে দিতে লাগলো তের দাগহীন ফর্সা নিখুঁত শরীরে। বাকিটা তোমরা বুঝে নিও। প্রায় ঘন্টা খানেক পর জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তে এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে। তের গায়ে কোনো জামা নেই, শুধু পাতলা ওড়না দিয়ে শরীর ঢাকা। জাংকুক বাঁকা হাসলো। তের কাছে গিয়ে দেখে তের চোখ বন্ধ, বন্ধ চোখের কার্নিশ বেয়ে জল পড়ার দাগ। হয়তো মেয়েটা কাঁদছিল এতক্ষণ। জাংকুক তার ঠান্ডা হাতের স্পর্শ তের উন্মুক্ত বুকে দিতে পিটপিট করে চোখ মেলে তাকায় সে। জাংকুক তার হাত দিয়ে তের বুকে মৃদু চাপ প্রয়োগ করে বলে, তুমি ভীষণ সেক্সিতে, তোমার শরীর দেখলেই মাথার নেশা ধরে যায়, ইচ্ছে করে সারাদিন তোমাকে করি, সারাদিন শুধু করতে মন চায়। অসহ্য লাগছে জাংকুকের বলা কথাগুলো তের কাছে। স্বামী নামের জানোয়ারটাকে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। বিয়ের রাত থেকে তাকে ধর্ষণ করে আসছে এই জানোয়ার, এখন আবার নোংরা নোংরা কথা বলছে। তে চোখ মুখ শক্ত করে জাংকুকের হাত সরিয়ে দিল বুকের উপর থেকে, তারপর ওড়না দিয়ে ভালো মতো ঢেকে কোনো মতে উঠে বসলো। জাংকুক কিছু বলল না, শুধু বাঁকা আসলো। তের সমস্ত শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, সে এক বিন্দু শক্তি পাচ্ছে না দাঁড়ানোর, তবুও কষ্ট করে পা খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে গেল। তে গোসল করে এসে দেখে জাংকুক রুমে নেই, রুমের অবস্থাও নাজেহাল। সে দীর্ঘ শ্বাস ফেলে রুম গোছাতে লাগলো, তারপর মাথায় ওড়না দিয়ে বাইরে গেল। পুরো বাসা খালি, কোথাও জাংকুক নেই। তে ভেবে পেল না হঠাৎ জাংকুক কোথায় গেল। তার ভাবনার মাঝেই মেইন ডোর খুলে একটা বাচ্চা ছেলে এসে তেকে সালাম দিল। কিউট আদরে বাচ্চাটাকে দেখে তে হেসে সালামের উত্তর নিল। ভাবি, আমি সবিন, লিজা আপুর ছোট ভাই। তে মনে করতে চাইলো লিজাকে, হঠাৎ মনে পড়লো সকালের মেয়েটা, জাংকুকের চাচাতো বোন, তার মানে সবিন জাংকুকের চাচাতো ভাই। তে সবিনের গালে আদর দিয়ে বলল, তোমার ভাইয়া কোথায় সবিন বেবি? ভাইয়া তো অফিসে, আম্মু বললো তোমাকে যেন বাসায় নিয়ে আসি, একা একা তো ভয় পাবা। উনি অফিসে চলে গিয়েছে। মনটা খারাপ হয়ে গেল তে। এটা কেমন স্বামী তার, যে বিয়ের প্রথম দিনই স্ত্রীকে একা রেখে না বলে অফিসে চলে যায়। তে সারাটা দিন কাটলো জাংকুকের চাচার বাসায়। জাংকুকের চাচা চাচি ভীষণ ভালো মনের মানুষ, চাচির সাথে সারাদিন গল্প করে কাটালেও তের মনটা পড়েছিল জাংকুকের কাছে। লোকটা কেমন যেন, একটা বার তার খবর নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তার, যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম। ওনার বাবা ছিল পাইলট, একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য না করতে পেরে ওনার মা ঠিক 2 দিনের মাথায় স্ট্রোক করে এবং তিনিও মারা যান। তারপর থেকে জাংকুক তার চাচা চাচির কাছে বড় হন। চঞ্চল জাংকুক হুট করে একদম শান্ত হয়ে যায়, কারোর সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলতো না, নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিত না, যা ইচ্ছা হতো তাই করতো, কিন্তু কখনো তার চাচা চাচিকে অসম্মান করেনি। চাচাতো বোন লিজা আর ভাই সবিন হলো তার জান। জাংকুক তাদের সাথে একই ফ্ল্যাটে থাকতো, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করে, এমনকি নিজের রান্না সে নিজে করে। চাচির কথা শুনে হঠাৎ তের মনে প্রশ্ন জাগলো, লিজা আপুকে তো সারাদিনও একবারও দেখলাম না, ওনার কি বিয়ে হয়ে গেছে? তারা যেহেতু সমবয়সী। মনের প্রশ্ন মনে না চেপে রেখে চাচিকে জিজ্ঞাসা করেই বসলো, চাচিমা, লিজা আপুকে তো দেখলাম না সারাদিন, আপু কি শ্বশুর বাড়ি চলে গিয়েছে? তে খেয়াল করলো তার প্রশ্নটা করতেই চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল, তবুও মুখে হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না, সে তো অফিসে গিয়েছে, বিয়ে হয়নি এখনো তোমার ননদের। তে কিছুটা অবাক হলো, এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি, আপু অফিসে যায়, ভালোই তো। আপু আর ওনার অফিস কি একই? না, তোমার ননদ মডেলিং করে, তার আলাদা নিজের অফিস যেখানে মডেলিং এর সকল কাজ হয়। একদিন বলবনি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে। ও আচ্ছা। রাত প্রায় 12টা, জাংকুকের আসার কোনো খবর নেই। তে সোফায় বসে আছে,
তার পাশের সোফাটাতে বসে। জাংকুকের চাচা অনবরত কল দিচ্ছে জাংকুককে, কিন্তু সে কল ধরছে না। চাচা চাচির ইতস্ততা দেখে তে হা হয়ে শ্বাস ফেলে তাদের উদ্দেশ্যে বলে, থাক, আপনারা চিন্তিত হবেন না, উনি হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই কল ধরতে পারছেন না। হ্যাঁ সেটাই মা, জাংকুক প্রায় দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচিমা, অনেক রাত হয়েছে, আমি এখন উঠি। সে কি একা বাসায় ভয় পাবে না? না, নিজের বাসায় ভয় কেন পাবো? আর তাছাড়া আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। তবু আচ্ছা দাঁড়াও। চাচিমা ঘর থেকে একটা ছোট বাটন সেট মোবাইল নিয়ে তের হাতে দিয়ে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, সেভ আছে নাম্বার। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তে কৃতজ্ঞতার চোখে তাকালো। এই দিকটার খেয়াল রাখার উচিত ছিল কার? আর রাখলো কে? শ্বাস ফেলে চাচা থেকে বিদায় নিয়ে চাচির সাথে হাঁটা ধরলো সে। জাংকুক বাসায় আসলো রাত 3টার সময়। চোখে মুখে ক্লান্তি, গা থেকে ভেসে আসছে অ্যালকোহলের তীব্র গন্ধ, শার্টেও দাগ হয়ে আছে। এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দরজা লাগিয়ে রুমে প্রবেশ করলো সে। বেডের এক সাইডে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে তে, গায়ের ওড়না চাদরের মতো শরীরের উপর চেপে দেওয়া। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তের ঘুমন্ত বাচ্চা বাচ্চা মুখটা। জাংকুক জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ঘন্টা খানেক পর চুল মুছতে মুছতে বের হয়। তারপরে শুধু গ্রে কালারের ট্রাউজার। বারান্দায় গিয়ে সিগারেট ধরায় জাংকুক। এর মধ্যে ফজরের আজান পড়ে। ঘুম ছুটে যায় তের। সে রুমে চোখ বুলিয়ে জাংকুককে না পেল। বারান্দা থেকে সিগারেটের গন্ধ আসায় বুঝতে পারে জাংকুক এসেছে। আর সে বারান্দায়। মনে হাজারো প্রশ্ন থাকলেও সে তা মাটি চাপা দিয়ে উঠে উজু করে নামাজে দাঁড়ায়। জাংকুক 5টা সিগারেট শেষ করে ঘরে এসে দেখে তে নামাজ পড়ছে। বারান্দা জানালার পর্দা ভালো করে টেনে দিয়ে বেডে শুয়ে পড়ে সে। তে নামাজ শেষ করে দেখে জাংকুক শুয়ে আছে, হয়তো ঘুম। সেও চুপচাপ লাইট অফ করে এক সাইডে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু তার চোখ বন্ধ করার আগে জাংকুক তাকে টেনে নিজের কাছে নিয়ে যায়। হঠাৎ কাছে টানায় তে কিছুটা ঘাবড়ে যায়। জাংকুক তেকে নিজের সাথে মিশিয়ে তার শরীরে হাত বোলাতে থাকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তে শুধু অনুভব করছে জাংকুকের স্পর্শ, যেটায় কোনো ভালোবাসা নেই। তে জাংকুকের হাত সরিয়ে উঠতে নিলে জাংকুক টেনে তাকে বেডে শুয়ে দেয় আর নিজে তের উপর উঠে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। তের হাতগুলো মাথার উপর নিয়ে বেডের সাথে চেপে ধরে জাংকুক ঠোঁটে চুমু দিতে দিতে তার পুরো শরীরে হাতের ছোঁয়া দেয়। তারপর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে লো ভয়েসে বলে, এসব কি পড়েছো? হ্যাঁ, রাতে আমার সামনে আবেদনময়ী হয়ে থাকবে, এমন ঠেকে পড়ে থাকার মানে কি? তে নীরবে কান্না করছে, কোনো উত্তর দিল না। জাংকুক গলা থেকে মুখ সরিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে তের দিকে তাকালো। তের চোখ থেকে পানি পড়ছে। মেয়েটা বোবা কাঁদছে, কিন্তু সে কান্না জাংকুকের মন গলাতে পারলো না। সে পাতা না দিয়ে এক টানে তের গায়ের জামা খুলে ফেললো। তে কান্না ফুলে ওড়না টেনে শরীর ঢেকে ভাঙা কণ্ঠে বলল, প্লিজ লাইট অফ করুন। জাংকুক আবার ওড়না টেনে ফ্লোরে ফেলে তের গায়ের ছোট বড় সব কাপড় খুলে ফেললো। তে হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। জাংকুকের চোখে নেশা ধরে গেছে। তের গুনগুন করে কান্না তাকে আরো ভেতর থেকে উত্তেজিত করে তুলছে। নিজেকে উন্মুক্ত করে জাংকুক ঝাঁপিয়ে পড়ল ছোট্ট মেয়েটার উপর, যে তারই বিয়ে করা স্ত্রী। তে বাধা দিতে চাইলে জাংকুক আরো হিংস্র হয়ে ওঠে। কামড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলো তের শরীর। নিজেকে তের ভিতর প্রবেশ করালো। তার সমস্ত শক্তি দিয়ে এক একটা ধাক্কা যেন তেকে মৃত্যু যন্ত্রণা দিল। মেরে ফেললো ভেতর থেকে মেয়েটাকে। তেকে জাংকুক ছাড়লো সকাল 7টার দিকে। ক্লান্ত হয়ে সে তের বুকের উপরে ঘুমিয়ে পড়লো। ভারী মাথাটা বুকে বহন করতেও ভীষণ কষ্ট হচ্ছে তের। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। তবু সে কিছু বলল না, চুপচাপ অশ্রু বিসর্জন দিতে লাগলো সে। সকাল 9টার দিকে কলিং বেল বাজায়। তে দরজা খুলে দিল। লিজা দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। তে লিজাকে সালাম দিতে নিলেই লিজা তাকে উপেক্ষা করে ভিতরে ঢুকে জাংকুকের রুমে যেতে চাইল। তে দ্রুত লিজার হাত থেকে কফি মগ টেনে নিয়ে বলল, আপু, উনি তো ঘুমিয়ে আছে, রুম এলোমেলো, আমি ওনাকে কফি দিয়ে আসছি, আপনি এখানে বসুন। লিজা হতভম্ব হয়ে চেয়ে আছে। মেয়েটা তাকে বাধা দিল জাংকুকের কাছে যেতে। 2 দিনে এত সাহস! সে জানে লিজাকে। লিজা খেয়াল করলো তের চুলের টাওয়াল পেঁচিয়ে রাখা, হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। হঠাৎই লিজার বুকটা মোচড় দিয়ে উঠলো। সে কিছু বলল না। তে কফি মগ নিয়ে চলে গেল ভিতরে। তেকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে গেল জাংকুকের। তবুও হাত বাড়িয়ে কফি নিয়ে চুমুক দিয়ে তের দিকে তাকালো সে। মেয়েটাকে দেখতে দারুণ লাগে। তোমার সাইজ কত? সকাল সকাল এমন প্রশ্ন শুনে লজ্জায় কান গরম হয়ে গেল তের। নাক আর গালগুলো লাল হয়ে যাচ্ছে। সে শক্ত করে নিজের জামা ধরলো। জাংকুক তেকে ভালো মতো স্ক্যান করে ফের বলল,
আমার তো মনে হয় তোমার 30। তেল লজ্জা মাখা মুখ নিয়ে সম্মতি জানালো। জাঙ্কুক বাঁকা এসে বলল, অনেক পরিশ্রম করতে হবে আমার। আর জাঙ্কুক অফিসে যাওয়ার সময় নিজেই তেকে চাচির বাসায় রেখে চাচির সাথে কথা বলে গেছে। চাচির সাথে গল্প করতে করতে দিয়ে বলে, আমি কাল থেকে রান্না করতে চাই। ইস, এখন কি দরকার? আমি কি তোকে না খাইয়ে রাখি? কদিন পর তো তোরই করতে হবে। এখন একটু আরামে থাক। দুদিনই চাচির সাথে তীর খুব ভালো বন্ডিং হয়ে গেছে। এমনটা নয় চাচিমা, কদিন পর তো করতেই হবে বলো। তাই আমি চাই এখনই একটু একটু করে সবটা গুছিয়ে নিতে। কি লক্ষ্মী রে মা তুই, দুদিনের সংসারটা গুছিয়ে নিতে চাইছিস? ভাবতেই অবাক লাগে, এতটুকু বাচ্চা মেয়েটা আমার জাঙ্কুকে সংসার করবে। আর আমার মেয়েটাকে দেখ, বিয়ে নিয়ে তার কত অনীহা, কিসের ক্যারিয়ার ফেরিয়ার করার আশায় পড়ে আছে। বয়স তো বাড়ছে, তার দিকে কোনো খেয়াল নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে তে তাদের ফ্ল্যাটে চলে আসে। একা একা বসে ভালো লাগছিল না তার। নানুর কথা খুব মনে পড়ছে। দুদিন হয়ে গেল নানুর সাথে কথা হয় না। নিশ্চয়ই মামা মামির কাছে অনেক বায়না করেছে নানু তার কাছে আসার জন্য, কিন্তু মামা মামি হয়তো দেয়নি। গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। রান্নাঘরে গিয়ে কালকের জন্য সব গুছিয়ে রাখলো। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40। এমন সময় দরজার শব্দ হলো। জাঙ্কুক তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে ড্রয়িং রুমে তে দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তাই সে ইশারায় ব্যাগগুলো নিতে বলল তেকে। তে তাড়াতাড়ি করে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল। জাঙ্কুক ডোর লক করতে করতে বলল, ব্যাগগুলো খুলে দেখো সব ঠিকঠাক আছে কিনা, আর অবশ্যই ট্রায়াল দিও। তে কিছু না বুঝলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। জাঙ্কুক ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। তে আস্তে হেঁটে রুমে গিয়ে ব্যাগগুলো রাখলো। তারপর ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দেখতে লাগলো। জাঙ্কুক এর জন্য কয়েক সেট জামা এনেছে। সবগুলো ফ্রন্ট চেন সিস্টেমের কুর্তি আর প্লাজো। কালারগুলো বেশ সুন্দর, তীর খুব পছন্দ হয়েছে। জামা দেখেই বোঝা যাচ্ছে সব তার মাপের। অন্য আরেকটা ব্যাগ হাতে নিতেই কাপড়টা বের করতে চমকে গেল তে। তার হাত কাঁপছে, লজ্জায় মুখ রক্তিম আকার ধারণ করেছে। পরপর সবগুলো ব্যাগ চেক করে একই অবস্থা। ওয়াশরুমে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে বুঝতে পেরে তে তড়িঘড়ি করে সব নিয়ে আলমারিতে রাখলো। আলমারিতে লাগিয়ে লম্বা শ্বাস ফেলতেই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। তে চমকে পিছনে ফিরল। জাঙ্কুক চুল মুছতে মুছতে তেকে দেখলো কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কপাল বেয়ে চিকন ঘাম ছুটছে, হাত কসলাচ্ছে অনবরত। নীরব দৃষ্টিতে সব লক্ষ্য করেও জাঙ্কুক কিছু বলল না। তেকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুক যেতেই তে হাফ ছেড়ে বাঁচলো। উফ, কপালের ঘাম মুছে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। জাঙ্কুক বারান্দা দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। একটু পর জাঙ্কুকের পাশে উপস্থিত হলো তে। মুখ মুছে টাওয়াল বারান্দায় ঝুলিয়ে আবার রুমে চলে গেল। জাঙ্কুক সেদিক তাকিয়ে বাঁকা এসে নিজেও লাইট অফ করে বারান্দা ত্যাগ করলো। তে বেডের দিকে যাবে, তার আগে হাতে টান পড়লো। জাঙ্কুক তের বাহু ধরে তাকে নিজের কাছে টেনে পড়লো। ড্রেসগুলো দেখেছো? তে লজ্জায় মাথা নামিয়ে ফেললো। আমতা আমতা করে বলল, জি গুড, আজকে ব্ল্যাকটা পরে আসো যাও। তে চমকে তাকালো। জাঙ্কুকের দৃষ্টি স্বাভাবিক। তে আমতা আমতা করে কিছু বলতে নেবে, তার আগে জাঙ্কুক তার ঠোঁটে আঙ্গুল চেপে ধরলো। নো মোর ওয়ার্ড, গো অ্যান্ড ফাস্ট চেঞ্জ ইট অ্যান্ড ইয়েস উইথাউট এনি ইনার। কথাটা বলে জাঙ্কুক তাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে গেল। তের সমস্ত শরীর কাঁপছে। সে ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। পিছন থেকে আবার জাঙ্কুক তাড়া দিয়ে বলল, আই এম ওয়েটিং। তে কাঁপা কাঁপা হাতে আলমারি থেকে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে জাঙ্কুক মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে রাখলো। সিল্কের পাতলা নাইটি পরে ওয়াশরুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক নিঃশব্দ চোখে তাকিয়ে আছে সেদিক। স্লিভলেস হওয়ায় তের কাঁধ পুরোটা উন্মুক্ত হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ায় বুকের খাস দেখা যাচ্ছে। কাপড়টা এতই ছোট যে তের ধবধবে ফর্সা পা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। আর ভেতরে ইনার না পড়ায় তো জাঙ্কুকের শিহরণ বয়ে গেল শরীর মন জুড়ে। সে উঠে তের কাছে গিয়ে তাকে কোলে করে বেডে আনলো। তারপর নিজের টি শার্ট খুলে ফেলে দিল ফ্লোরে। তে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। জাঙ্কুক তের ডান পায়ের পাতায় চুমু দিতে দিতে উপরে উঠতে লাগলো। তে হাত দিয়ে বেডশিট চেপে ধরলো। তার ঘন ঘন শ্বাস ফেলা জাঙ্কুককে পাগল বানিয়ে দিচ্ছে। জাঙ্কুক নিজের মুখ দিয়ে তের নাইটি সরিয়ে উন্মুক্ত স্থানে মুখ দিতেই ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল তে।
তার ছটফটানি বেড়ে গেল যেন। শক্ত করে খামচে ধরল জাঙ্কুকের চুল। এভাবে কিছুক্ষণ চলার পর জাঙ্কুক আবারও দূর ঠোঁটের সাহায্যে কাপড় টেনে তার মসৃণ পেট উন্মুক্ত করলো। সেখানে অসংখ্য চুমু দিল। তারপর লেহন করতে করতে উপরের দিকে উঠতে লাগলো। চুপ, সে শুধু অনুভব করছে সবকিছু। জাঙ্কুকের আজকের ছোঁয়ায় অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আজকে নেই তার মধ্যে কোনো হিংস্রতা বা রক্ষতা। এটাই কি তাহলে স্বামীর ভালোবাসা? ভালোবাসার এই রাতটা দীর্ঘায়িত হলো। মধ্যরাত পর্যন্ত জাঙ্কুক ডুবেছিল স্ত্রীর মাঝে। ভোরের দিকে ক্লান্ত হয়ে তীর বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে সে। তীর কি হলো জানা নেই। নিজের এক হাত দিয়ে জাঙ্কুককে নিজের সাথে জড়িয়ে রেখে অন্য হাত তার মাথায় বোলাতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠে তে রান্নাঘরে চলে এসেছে। জাঙ্কুক অফিসে যায় সকাল 10টায়। তার আগে সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই সে আবারও রান্নাঘরের দিকে ছুটলো। ডাইনিং টেবিলে জাঙ্কুক বসে আছে, টেবিল জুড়ে নাস্তা। সব কিছুতে চোখ বুলিয়ে জাঙ্কুক এক নজর তাকায় টেবিলের সামনে দাঁড়ানো তেয়ের দিকে। তারপর বিনা বাক্যে নাস্তা প্লেটে নিয়ে খাওয়া শুরু করে। তেয়ের মনটা একটু খারাপ হলো। কি হ্যাঁ, সে তো ভেবেছিল এতটুকু দেখে জাঙ্কুক সারপ্রাইজ হয়ে তাকে অনেক কিছু বলবে, অন্তত প্রশংসা করবে। কিন্তু জাঙ্কুক কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে যেন এটাই নর্মাল। এমনটা হওয়ারই ছিল। দীর্ঘশ্বাস ছাড়ল তে। জাঙ্কুক একটু একটু করে খাচ্ছে আর মনে মনে ভাবছে মেয়েটার রান্নার হাত দারুণ। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে তে টেবিলের পাশ থেকে সরে দরজা খুলতে যায়। টেবিল থেকে মেইন ডোর একদম বরাবর। তাই জাঙ্কুক খেতে খেতে দৃষ্টি রাখলো সেই দিকটায়। দরজা খুলতেই লিজাকে কফি হাতে দেখে আজকে আর অবাক হলো রাতে। সে মুস্কি হেসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আর আপু কেমন আছেন? আপনার ভাইয়ের জন্য কফি নিয়ে এসেছেন বুঝি? লিজাকে চুপ থাকতে দেখে তে আবার বলল, আহারে আপু, আপনার আর কষ্ট করতে হবে না এখন থেকে। কেন? ভোরু কুচকে জিজ্ঞাসা করলো লিজা। তে মুস্কি হেসে বলল, আমি আছি না, এখন আর সকাল সকাল ওনার জন্য কষ্ট করে আপনার কফি আনতে হবে না, আমি বানিয়ে দেব। তুমি বানিয়েছো? হ্যাঁ বানিয়েছি, খেয়েছেও তো। আপনার মতো মজা না হলো তেমন একটা খারাপ বানাই না আমি। জিজ্ঞাসা করেই দেখুন ওনাকে। কথাটা বলেই তে একটু সরে দাঁড়ালো। তে কেবল বলতেই যাবে তাদের সাথে নাস্তা করার জন্য, অমনি লিজা হুটহাট পা ফেলে সেখান থেকে চলে গেল। নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছে জাঙ্কুক। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছেট করছে। এমন সময় তে গরম গরম চা বানিয়ে নিয়ে আসে। এক পলক আয়নায় তাকে দেখে পিছন ফিরে তাকায় জাঙ্কুক। আপনার চা। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে তেয়ের দিকে তাকায় জাঙ্কুক। মিন্ট কালারের একটা সুতি জামা তেয়ের গায়ে, সাজসজ্জা আগের মতোই। চা শেষ করে চায়ের কাপ তেয়ের হাতে ধরিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। একটা না, 4টা বউ পালার মতো সামর্থ্য আমি রাখি। তাই নিজেকে সেভাবে সাজিয়ে রাখবে যেন লোক দেখে বলতে পারে, হ্যাঁ এটাই জীবন জাঙ্কুকের বউ। কথাটা বলেই বড় বড় কদম ফেলে চলে গেল জাঙ্কুক। তে শুধু মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বিকেল বেলায় বারান্দায় বসে আছে তে। তার গায়ে জাঙ্কুকের এনে দেওয়া জাম রঙের এক্সের জামা, কানে ছোট স্বর্ণের দুল, গলায় পাতলা স্বর্ণের চেন। সে সাজিয়েছে নিজেকে জাঙ্কুকের বউ রূপে। একটু আগে চাচি এসেছিল, তাকে দেখে বলছিল, মাশাল্লাহ আমার জাঙ্কুকের বউ কত সুন্দর, সবসময় এমন পরিপাটি থাকবি, দেখতে বউ বউ লাগে। আরও অনেক অনেক প্রশংসা করেছেন তিনি। কিন্তু সেগুলোর কিছুই তার মনে ছুঁতে পারেনি। সে তো চায় তার স্বামীর মুখে কিছু শুনতে, হোক সেটা ভালো অথবা খারাপ। তবুও লোকটা কথা বলুক তার সাথে। তার জীবনে যে কথা বলা মানুষের বড্ড অভাব। অফিস ডেস্কে মাথা রেখে শুয়ে আছে জাঙ্কুক। সকাল থেকে তার প্রচণ্ড মাথা ব্যথা। পিয়নকে দিয়ে ঔষধ আনিয়ে খেয়েছে, তবুও ব্যথা যাওয়ার নাম নেই। আর থাকতে না পেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তে নামাজ শেষ করে উঠতেই কলিং বেল বেজে উঠল। নামাজের হিজাব খুলে ওড়না মাথায় দিয়ে দরজা খুলতে গেল। সে ভাবছে হয়তো চাচি এসেছে আড্ডা দিতে, কিন্তু দরজা খুলে অবাক হয়ে যায় জাঙ্কুককে এই সময় বাসায় দেখে। তেকে দেখে থমকে যায় জাঙ্কুক। বুকের বা পাশে কেমন যেন চাপ দিয়ে ধরলো। বউরূপে তেকে কার মতো যেন লাগছে। আফসা স্মৃতিতে ভেসে উঠল তার মায়ের শেষ প্রতিচ্ছবি। চমকে গেল জাঙ্কুক। কি ভাবছে সে? নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভিতরে প্রবেশ করে তেকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। তের কাছে জাঙ্কুককে কেমন যেন লাগছে। চোখ মুখের অবস্থা ভালো নেই। এই সময় তো উনি আসেন না, আর যখনই আসেন নিজের চাবি দিয়ে। তাহলে আজকে এমন লাগছে কেন? অসুস্থ নাকি উনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে তের মুখোমুখি হয় জাঙ্কুক। তে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? কিছু না, গম্ভীর কণ্ঠে উত্তর দেয় জাঙ্কুক। শরীর খারাপ লাগছে আপনার?
জাঙ্কুক এক পলক তাকায়, তারপর দ্রুত চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না, মাথার সাথে বুকের ব্যথা সমান তালে বেড়ে যাচ্ছে। বেডের কাছে যেতে যেতে কণ্ঠে আরো গাম্ভীর্যতা এনে সে বলল, কিছু না, মাথা ব্যথা, লাইট অফ করে বাইরে যাও, ঘুমাবো আমি। গো। তে ঘরের লাইট অফ করে দিল। জাঙ্কুক মাথা চেপে ধরে শুয়ে পড়ল। আবছা আলোতে সবটা দেখতে পাচ্ছে তে। খুব মায়া হচ্ছে তার, আবার ভয়ও করছে। জাঙ্কুক শান্তি পাচ্ছে না, একবার এপাশ ফিরছে তো আবার অন্য পাশ। তার ছটপটানি পুরোটা লক্ষ্য করল তে। এরপর লম্বা শ্বাস নিয়ে মনে ঢের সাহস সঞ্চার করে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে মাথা ব্যথার ব্যায়াম নিয়ে বেডে বসে কাঁপা কাঁপা হাত রাখলো জাঙ্কুকের মাথায়। হৃদ স্পন্দন থেমে গেল জাঙ্কুকের। অচেনা এক ঝড় বয়ে যাচ্ছে তার ভিতরে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না, আর না তের হাত সরাতে পারছে মাথা থেকে। ধীরে ধীরে শ্বাস ফেলে সেভাবেই চোখ বন্ধ করে রাখলো জাঙ্কুক। সাহস বাড়ল তের, মাথা থেকে হাত বুলিয়ে কপালে আনলো, তারপর আঙুলের ডগায় একটু বাম নিয়ে কপালে হালকা ম্যাসেজ করতে করতে বলল, আমি কপালে ম্যাসেজ করে চুল টেনে দিচ্ছি, আপনি ঘুমান। জাঙ্কুক কিছু বলল না, চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো, যাতে অন্ধকারে দেখতে পেল না। জাঙ্কুক চোখ মেলে তাকিয়ে দেখলো পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। বেড সাইড টেবিল হাতিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রাত 8:30। সে বাসায় এসেছিল বিকেলবেলা, আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলো কুটিসুটি মেরে বিড়াল ছানা নেয় ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে, যে হয়তো তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে গেছে। জাঙ্কুক আর ডাকলো না, আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল। তের যখন ঘুম ভাঙলো তখন রাত 11টার বেশি বাজে। ধরপড়িয়ে উঠেতে দৌড়ে কিচেনে গেল রাতের খাওয়ার আয়োজন করতে, কিন্তু কিচেনে গিয়ে তার পা জোড়া থেমে গেল। স্পুন দিয়ে কারি টেস্ট করছিল জাঙ্কুক। তেকে তাড়াহুড়ো করে ছুটে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় সে। অগোছালো চুল, ফোলা ফোলা চোখে বেশ মায়াবী লাগছে তেকে। তে অস্থির কণ্ঠে বলল, আই এম সরি, চোখ লেগে গিয়েছিল, বুঝতে পারিনি এত সময় পেরিয়ে যাবে। আমি রান্না করছি, আপনি বেরিয়ে আসুন। তের অস্থিরতা পুরোটাই লক্ষ্য করলো জাঙ্কুক। শান্ত কণ্ঠে বলল সে, রান্না হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করো। তে অপরাধী ন্যায় বলে উঠল, সরি। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি রান্নায় অভ্যস্ত, নিজের রান্না নিজেই করি, তো সমস্যা নেই। অতবার তেকে পাশ কাটিয়ে চলে গেল। রাতের খাবার খেয়ে জাঙ্কুক বারান্দা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় তে কফি বানিয়ে নিয়ে আসে। জাঙ্কুক পেছন ফিরে মগ নিতে গেলে তার দৃষ্টি আটকে যায় তেতে। তেয়ের গায়ে তারই এনে দেওয়া নাইটি, তবে এই নাইটি অতটা খোলামেলা না। ভেতরে সিল্কের পাতলা স্লিভলেস গ্রাউন্ড, ওপরে হালফ হাতা পাতলা কোটি। ফর্সা গায়ে ক্রিম কালারের নাইটিটা বেশ মানিয়েছে, বেশ স্নিগ্ধ লাগছে তাকে। জাঙ্কুকের এমন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছে তের, তাই দ্রুত উল্টো ঘুরে হাঁটা ধরতেই হাতে টান অনুভব করলো সে। জাঙ্কুক টেনে তেকে নিজের কাছে নিয়ে আসে। কফি মগটা রেলিংয়ের উপর রেখে তেকে সামনে ঘুরিয়ে তার কোমর দু হাত দিয়ে চেপে ধরে ঘাড়ে থুতনি রাখে। কেঁপে ওঠে তের ছোট্ট শরীর, সবটাই টের পায় জাঙ্কুক। ঝড়ো হাওয়া তাদের দুজনের গা ছুঁয়ে দিচ্ছে। জাঙ্কুক তের পেটে বাঁধা বেল্টে হাত দিতেই তে তার হাত চেপে ধরে, মিনমিনে কণ্ঠে বলে, আমরা বারান্দায়। জাঙ্কুক শুনলো কিন্তু পাতা দিল না, এক টানে বেল্ট খুলে ফেললো। গায়ের কোটি হালকা হয়ে গেল তের, তার গায়ের সবগুলো লোম জেগে গেছে যেন। জাঙ্কুক আস্তে করে তার কোটিটা একটু করে নামিয়ে ঘাড় উন্মুক্ত করলো, তারপর কয়েকটা ছোট ছোট চুমু খেলো। চোখ খিচে বন্ধ করে জামা খামচে ধরলো তে। জাঙ্কুক তের চুল সরিয়ে ঘাড় থেকে কানের লতি পর্যন্ত ভেজা চুমু দিয়ে সেখানে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল। তে আর্তনাদ করে উঠল, আহ! অস্বস্তি লজ্জায় তের মরে যাওয়ার মতো অবস্থা। জাঙ্কুক এখনো সমান তালে চুমু খেয়ে যাচ্ছে, সাথে হাতের বিচরণ তো আছি। তে অস্থির উত্তেজনায় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ থামুন, আমরা বারান্দায়, এভাবে কেউ দেখে ফেলবে। জাঙ্কুক থামলো, অতঃপর টান মেরে তের কোটি খুলে মাটিতে ফেলে তাকে কোলে তুলে নিল। ঘাবড়ে জাঙ্কুকের গেঞ্জি শক্ত করে খামতে ধরল তে। জাঙ্কুক বারান্দা থেকে ঘরে এসে বিছানায় ছড়ে মারল তেকে। ঘরের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে নিজের গেঞ্জি খুলে এগিয়ে গেল তের কাছে। উঠে বসেছে তে, কিন্তু জাঙ্কুককে খালি গায়ে এগিয়ে আসতে দেখে ভয় নিজেকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেই পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসলো জাঙ্কুক তাকে। তের দু হাত জাঙ্কুক মাথার উপর চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে গভীর চুম্বনে লিপ্ত হলো দুজন।
জাঙ্কুকের ডাকে সাড়া না দিয়ে পারল না তে। নিজেকে না আটকিয়ে জাঙ্কুকের রেসপন্স করছে সে নিজেও। তে রেসপন্স পেয়ে জাঙ্কুক আরো উন্মাদ হয়ে গেল, ঠোঁট ছেড়ে গলায় নেমে পড়ল। ছোট ছোট চুমু দিতে দিতে বুকে নেমে আসলো। জামা খোলার ধৈর্য এই মুহূর্তে জাঙ্কুকের নেই, তাই টান মেরে গাউনটাও ছিঁড়ে ফেললো সে। এই ঘটনায় চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল তে, কিন্তু সে দৃষ্টিতে পাত্তা দিল না জাঙ্কুক, বরং গাউনটা টেনে হিস্ট্রি খুলে ফেলে দিল জাঙ্কুক ফ্লোরে। এর উপর ঝুঁকে আবারও ঠোঁটে চুমু খেয়ে বুকে নেমে আসলো জাঙ্কুক। নেশা আছে এই বুকে যা জাঙ্কুকে নিয়ন্ত্রণ থাকতে দেয় না। সে তের বুকে নিজের হাত চালাতে লাগলো। তে শুধু ছটফট করছে বিছানায়, দু হাত দিয়ে বুক থেকে পেট পর্যন্ত স্লাইড করে সেখানে মুখ গুজে দিল জাঙ্কুক। শিহরণে বারবার কেঁপে উঠল তে। মুখ দিয়ে অজান্তে বের হচ্ছে উত্তেজনাময় শব্দ যা পাগল করে তুলছে জাঙ্কুককে। বুক থেকে পেট পর্যন্ত লেহন করে আরও নিচে নামলো জাঙ্কুক, কিন্তু হঠাৎ এমন কিছু করায় তে চমকে উঠল। জাঙ্কুক যে এমন কিছু করবে সে ভাবতে পারেনি। বারবার সরাতে চেয়েও পারছে না সে জাঙ্কুককে। উত্তেজনায় ভালো লাগায় চোখ আপনা আপনিই বন্ধ হয়ে আসছে তে। এই প্রথম জাঙ্কুকের নরম আদর তাকে স্বর্গে ভাসাচ্ছে। সে জাঙ্কুকের চুলগুলো খামচে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে জাঙ্কুকের বুকে পেয়ে মুচকে আসলো তে। অতঃপর উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে নাস্তা বানাতে চলে গেল। রোজকার সময়ে জাঙ্কুক উঠে গোসল করে অফিসের জন্য রেডি হয়ে ঘর ছাড়লো। ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে তে। জাঙ্কুক চুপচাপ এসে ডাইনিংয়ে বসলো। তে জাঙ্কুককে নাস্তা দিয়ে পাশে দাঁড়িয়ে তাল বাহানা করতে লাগলো কিছু বলার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। জাঙ্কুকের চোখ এড়ালো না কিছু। সে নাস্তা খেতে খেতে বলল, কি বলতে চাও দ্রুত বলো, অফিস যেতে হবে। তে একটু সাহস পেল, মিনমিনিয়ে বলল, চাচিমা বলেছিল আপনি আমাকে পড়াবেন। আসলে চাচিমা বিয়ের সময় বলেছিল যে আমি যতটুকু পড়াশোনা করতে চাই আপনি করাবেন, এমনটা তো পড়াবেন না? কেমন অসহায় শোনালো তের কণ্ঠ। জাঙ্কুক তাকিয়ে রইল মায়া ভরা মুখটার দিকে, অতঃপর বলল, হ্যাঁ অবশ্যই। জীবন জাঙ্কুকের বউকে অনেক শিক্ষিত হতে হবে, তুমি না চাইলেও তোমাকে পড়তে হতো। যাক, কত পর্যন্ত পড়েছো তুমি? আমি তো মাত্র এসএসসি দিয়েছি। জাঙ্কুক কেবলই জুসটা নিয়েছিল। ফুরুত করে মুখে সব জুস তের উপর গিয়ে পড়লো। তে একদম দূরে সরে গেল। জাঙ্কুক টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ কিডিং উইথ মি? তে মাথা ঝাঁকিয়ে না বোঝালো। জাঙ্কুক আবার বলল, বয়স কত তোমার? 15 চলছে। জাঙ্কুক টেবিল ছেড়ে উঠে তের কাছে গিয়ে বলল, আর ইউ সিরিয়াস? তুমি সবে 15? মানে তোমার তো এখন খেলাধুলা করার বয়স। এই বয়সে বিয়ে বসলে কেন তুমি? আপনি করেছেন তাই? ও আল্লাহ, মেয়ে তুমি আমাকে আগে বলনি কেন তোমার বয়সের কথা? আপনি তো জিজ্ঞাসা করেননি। মাথা নিচু করে উত্তর দিল তে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবছে, আল্লাহ, এই বাচ্চা মেয়েটাকে আমার বউ কিভাবে সম্ভব? চাচি এমন একটা বাচ্চা মেয়ের সাথে কি করে আমার বিয়ে দিল? মানলাম সুন্দরী, তাই বলে বয়সের ব্যবধানটুকু কি দেখবে না? ইস, বিয়ের রাত থেকে কি না কি করে এসেছে আমি ওর সাথে। জাঙ্কুকের মনে পড়ল বিয়ের প্রথম রাতে তের কান্না, আজহারি আর্তনাদ। চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল সে। অতঃপর শান্ত কণ্ঠে থেকে জিজ্ঞাসা করলো, আমার বয়স জানো কত? তে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সে জানে। আরও অবাক হলো জাঙ্কুক, তোমার মা বাবা কেউ বিয়েতে অমত করেনি? বাবা মা তো বেঁচে নেই, আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে। আমার নানুমণি আর মামা মামির কাছে মানুষ হয়েছি। জাঙ্কুক বাকরুদ্ধ। সে জানতো না তার বউ তারই মতো এতিম। তার এখন মনে হচ্ছে সে অনেক কিছুই জানে না, জানতে হবে তার। নিজের এক হাত তের মাথায় রেখে শান্ত কণ্ঠে বলল, রেজাল্ট কি এসেছে? গোল্ডেন। মাশাল্লাহ, আমি বাসা থেকে কাছে হয় এমন একটা ভালো কলেজের খবর নিয়ে তোমাকে ভর্তি করে দেব, ঠিক আছে? নীরবে মাথা নাড়িয়ে সম্মতি দিল তে। তার ভিতরটা ফেটে যাচ্ছে। নানার পর এই প্রথম এভাবে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিল। দুপুর দিকে হুট করে জাঙ্কুক চলে আসে। কি হলো? জাঙ্কুকের ভারী কণ্ঠে চমকে উঠল তে। এতক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে লজ্জায় লাল নীল হচ্ছিল সে, কিন্তু এবার ভয়ে সে এক কদম এগিয়ে গেল। তবুও জাঙ্কুক সন্তুষ্ট হলো না যেন। সে তের ডান হাত স্পর্শ করে বলে, কাম এ লিটল ক্লোজার। জাঙ্কুক বেডে বসা অবস্থায় নিজের দু পায়ের মাঝে তেকে দাঁড়ানোর জায়গা করে দিয়ে তার ডান হাত ধরে তাকে কাছে টেনে নেয়। তের হাঁসফাঁস লাগছে। তারা এখন এতটাই কাছে যে এই কাপড়ের শ্বাস প্রশ্বাসও গুনতে পারবে। জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে বলে, এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তে চোখগুলো বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। মনে মনে বলে, কি বলছে এই লোক? বলেছে আমাকে জড়িয়ে ধরো, হোল্ড মি টাইট। ভীষণ অস্থির লাগছে আমার।
তোমার বুকে আমার মাথা চেপে ধরে শান্ত করো আমায়। জাঙ্কুকের কণ্ঠে কেমন বেদনা, মনে হচ্ছে সত্যি সে কোনো কারণে অস্থিরতায় ভুগছে। তের মায়া হলো, সে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের মাথার পেছনে হাত দিয়ে তার মাথা নিজের বুকের সাথে আলতো করে চেপে ধরলো। জাঙ্কুক সাথে সাথে দু হাতে জাপটে ধরলো তের কোমর। তের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠলো। জাঙ্কুক টের পেল, কিন্তু ছাড়লো না সে তেকে, উল্টো হাতের বাঁধন আরো দৃঢ় করলো। এই নরম বুকে জাঙ্কুক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে। সে ঘন ঘন শ্বাস টেনে শান্তিগুলো চুষে নিতে যাচ্ছে। অন্যদিকে জাঙ্কুকের এমন স্পর্শে হিমশিম খাচ্ছে তে। নিজের অজান্তেই জাঙ্কুকের চুল শক্ত করে চেপে ধরে। অনেকটা সময় পর আচমকা জাঙ্কুক উল্টো ঘরে তেকে নিয়ে বেডে শুয়ে পড়ে। তে নিচে, জাঙ্কুক উপরে। হঠাৎ ঝটকায় তে চোখ খিচে বন্ধ করে নেয়। জাঙ্কুক অপলক সেই ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর একটু ঝুঁকে সে তের বন্ধ চোখের পাতায়, কপালে, দুগালে, নাকের থুতনিতে এবং অবশেষে ঠোঁটে চুমু খায়। তে চোখ বন্ধ করে রেখে অনুভব করছে জাঙ্কুকের নরম স্পর্শ। ঠোঁট ছেড়ে দিলে তে চোখ মেলে তাকায়। জাঙ্কুক তখন পুরো দমে নিয়ন্ত্রণ হারিয়ে তের ওড়না টেনে ফেলে দেয়। তের গলার ফাঁজে মুখ গুজে একটু একটু করে জামার চেন টেনে খুলে তে বিছানার চাদর খামচে ধরে। জাঙ্কুক মাথা তুলে কিছুক্ষণ নিঃশব্দ চোখে তাকিয়ে থাকে কালো অন্তর্বাসে ঢেকে থাকা ফর্সা বুকের দিকে। অতঃপর সময় নিয়ে উন্মুক্ত স্থানগুলোতে ভেজা চুমু খায়। বক্ষ বিভাজনের মাঝে জিভ স্পর্শ করতেই শিরশির করে ওঠে তের শরীর। জাঙ্কুক তার দু হাত দিয়ে জোরে চাপ প্রয়োগ করতেই তে ব্যথায় আহ করে ওঠে। জাঙ্কুক থামে না, সে তে ঠোঁটে চুমু খেতে খেতে হাতের জোর আরো বাড়িয়ে দেয়। ছটফট করে ওঠে তে, কিন্তু জাঙ্কুক ছাড়ে না। নিজের জিভ তের মুখে পুড়ে দিয়ে পাগলের মতো তার ঠোঁট চুষে ধরে। কিন্তু হঠাৎ একটা তীব্র গন্ধ তাদের নাকে এসে বাড়ি খায়। দুজনই হুঁশে ফেরে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তের কিছু মনে পড়তে সে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে রান্নাঘরে ছুটে যায়। দুপুরে খাওয়ার জন্য চুলায় খাবার বসিয়েছিল। এখন পুরো সারখার রান্নাঘর পোড়া গন্ধ ধোয়া দিয়ে ভরে আছে। সে তো একাই খাবে, তাই বেশি কিছু রান্না করবে না ভেবেছিল। সেই ভাবনাতেই চুলায় আলু সেদ্ধ দিয়েছিল। কিন্তু হঠাৎ জাঙ্কুক আসায় সে চুলার তাপ কমিয়ে চলে যায়, যার ফলস্বরূপ পাতিলের পানি শুকিয়ে আলু পুড়ে পাতিলের সাথে লেটে তীব্র গন্ধ ছড়াচ্ছে। তে মন খারাপ করে চুলা বন্ধ করে পাতিলটা নামিয়ে বেসিংয়ে রাখলো। জামার চেইন লাগিয়ে পেছন ফিরতে সে চমকে গেল জাঙ্কুককে দেখে। তে ভাবছে হয়তো জাঙ্কুক বকবে। তে ভয় ভয় বলল, আসলে আমার খেয়াল ছিল না, আর মনেও ছিল না, আর কখনো এমন হবে না। জাঙ্কুক তের জামার আধ খোলা চেইন লাগাতে লাগাতে বলে, এতটুকু বিষয়ের জন্য সরি বলতে হবে না। তুমি ঠিক আছো, সেটাই বড় কথা। অঘটন ঘটতে সময় লাগে না। কোথাও যেতে হলে অবশ্যই চুলা বন্ধ করে তারপর যাবে। নেক্সট টাইম খেয়াল রাখবে এই বিষয়গুলো। যদি এখন এসে তুমি চুলা বন্ধ না করতে, তাহলে বিকট শব্দে বিস্ফোরণ হতো। তাই নেক্সট টাইম ভেরি কেয়ারফুল, ওকে? জাঙ্কুকের কথাতে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জাঙ্কুক ঝুঁকে তের মুখের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো তার কানের পিঠে গুজে দিয়ে বলে, এখন আর রান্না করতে হবে না, তুমি গিয়ে রেডি হও, আমরা বাইরে যাব, আজ বাইরেই খাবো। আমি একটা জরুরি কল করে আসছি। জাঙ্কুক চলে যেতে তে একবার পড়ে যাওয়া পাতিলের দিকে তাকিয়ে মন খারাপ করে চলে যায় ঘরে। জাঙ্কুক ফোনে কথা বলে এসে দেখে তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে। তার গায়ে মিষ্টি কালারের একটা সিল্কি শাড়ি। তের ফর্সা শরীরে কালারটা দারুণ মানিয়েছে। জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে পেছন থেকে তের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে মুখ গম্ভীর করে নেয়। শাড়ি পরায় তার ছোট্ট বউটাকে হুট করে বড় বড় লাগছে। একটু বেশি সুন্দর আর আবেদনময়ী লাগছে দেখতে। যদিও বা তে খুব শালীনভাবে শাড়ি পরেছে, তবুও জাঙ্কুক ঢোক গিলল। এরকম চোখ ঝলসানো রূপ নিয়ে সে কিছুতেই তার বউকে বাসা থেকে বের হতে দিবে না। না মানে না। আয়নাতে জাঙ্কুককে দেখে পিছনে ফিরেতে মাথা নিচু করে সে মৃদু কণ্ঠে জাঙ্কুকের অনুমতি চেয়ে বলে, চুলগুলো খুলে রেখে যায়, শাড়ির সাথে খোপা তেমন একটা ভালো লাগছে না। কপাল গুটিয়ে রাখা জাঙ্কুকের গম্ভীর মুখটা থেকে হুট করে সকল গাম্ভীর্যতা হাওয়া হয়ে গেল। কপালের ভাঁজ হলো শিথিল। সে অনুমতি চাইছে তার কাছে শুধুমাত্র চুল খুলে রাখার জন্য। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, কিন্তু সেই হাসি দেখতে পেল না। নার্ভাসনেসে ঘাট হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাতে একটু পর জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে আবারও মুখে গাম্ভীর্যতা এনে বলল, শাড়ি পরেছ কেন? জাঙ্কুকের ভারী কণ্ঠে ঘাবড়ে গেল তে। মাথা তুলে একবার জাঙ্কুকের গম্ভীর মুখ দেখে মিনমিন করে বলতে লাগলো, আমার তো বাইরে যাওয়ার মতো কোনো জামা নেই। এই শাড়িটা চাচিমা দিয়েছিল, তাই এটাই পরেছি।
জাংকুকের কপালে ভাঁজ পড়লো। আসলে বিয়ের পর তো তেকে এখন পর্যন্ত কিছু কিনে দেওয়া হয়নি তার, আর বিয়েটাও হয়েছে অনেকটা সাদামাটা ভাবে, তাই বিয়ের সময় তেমন কাপড় চোপড় দেওয়া হয়নি তেকে। জাংকুকের ভাবনা চিন্তার মাঝেতে ব্যস্ত কণ্ঠে বলল, আমি তাহলে শাড়ি খুলে আসি। তে যেটা নিলে জাংকুক তার হাত ধরে ফেলে, না দাঁড়াও। তেকে দাঁড় করিয়ে জাংকুক আলমারির কাছে যায়। সেদিন তার নিয়ে আসা জামাগুলোর মধ্য থেকে একটা ডাস্কি পিঙ্ক কালারের ওড়না নিয়ে তের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হেজাব পড়তে পারো? তে উপর নিচ মাথা নাড়ায়। জাংকুক ওড়নাটা দেখিয়ে বলে, ওড়না দিয়ে পারবে? তে আবারও মাথা নাড়িয়ে বলে, পারবো। গুড, তাহলে তুমি হেজাব করে ফেলো, আমি ফ্রেশ হয়ে আসছি। তের হাতে ওড়না ধরিয়ে জাংকুক ওয়াশরুমে চলে গেল। জাংকুক ওয়াশরুমে ঢুকে নিজের মুখে পানির ঝাপটা দিয়ে প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবলো, আমি চাইলে তেকে এভাবে নিয়ে যেতে পারতাম। একবার মন ভেঙেছে, নিজেকে সামলে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার এমনটা হলে পারবো না। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে মন দিল জাংকুক। ওয়াশরুম থেকে বেরিয়ে জাংকুক দেখে তে রেডি হয়ে বেডের উপর পুতুল হয়ে বসে আছে। জাংকুককে দেখে সে দাঁড়িয়ে যায়। হেজাব করায় তের গোল কালো মুখটা এখন আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। জাংকুক তাকে বসতে বলে দ্রুত রেডি হয়ে নেয়। জাংকুক কালো ফর্মাল প্যান্টের উপরে একটা সাদা চেক শার্ট পরে নিল। পকেটে ওয়ালেট গুজে চুলগুলো ব্যাক ব্রাশ করে হাতে ঘড়ি পরতে পরতে বলল, চলো। তে এতক্ষণ যাবৎ জাংকুককে দেখে যাচ্ছিল। জাংকুকের কথায় মাথা নিচু করে উঠে দাঁড়ালো। জাংকুক রুম ছাড়লে সেও তার পেছনে পেছনে হাঁটতে লাগলো আর ভাবছে, কত সুন্দর আমার স্বামীটা। জাংকুক প্রথমে তেকে নিয়ে শপিং মলে যায়। তেকে শপিং করিয়ে দিয়ে তারপর তারা রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে জাংকুক তেকে বলে ওঠে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বাসায় মেহমান আসছে। তে জাংকুকের আত্মীয় স্বজনকে চেনে না, তাই বেশি কিছু বললো না। জাংকুক তেকে নিয়ে আগে নিজের ফ্ল্যাটে যায়, তারপর শপিং ব্যাগগুলো রেখে দুজনই ফ্রেশ হয়ে চাচার ফ্ল্যাটে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে গিয়ে তে অবাক হয়ে যায়, কারণ তার নানু বসে আছে সেখানে, পাশে রয়েছে তার মামা ও মামি। তে খুশিতে গিয়ে জাপটে ধরে তাদেরকে, আজ কতদিন পর তাদেরকে কাছে পেয়েছে। সন্ধ্যার দিকে তের মামা মামি বাড়ি ফিরতে চায়, কিন্তু জাংকুকের চাচি কিছুতেই ডিনার না করিয়ে ওনাদের ছাড়বে না, তাই অগত্যা ওনাদের ডিনার করে যেতে হয়। নানু যাওয়ার সময় তে অনেক কান্নাকাটি করলে জাংকুক জোর করে নানুকে রেখে দেয় তাদের সাথে। আর তের মামাকে বলে আগামীকাল নানুকে নিয়েই না হয় তারা যাবে। গেস্ট রুমে নানুর কোলে মাথা রেখে শুয়ে আছে তে। তের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো নানু, বোন, তোমার জামাই তোমারে ভালোবাসে তো? তে চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবে, সে তো বিয়ে করে আসলো মাত্র কয়দিন হলো, এত অল্প দিনে কি ভালোবাসা হয়? তের ভাবনার মাঝেই আবারও বলে উঠল, ওই সিমরি, কস না কে, জামাই ভালোবাসেনি তোরে? আদর্শ হক করে ঠিক মতো? নানুর প্রশ্নেতে লজ্জা পায়। সে কিভাবে বলবে তার নানুকে যে তার স্বামী বিয়ের পর একটা রাতও তাকে ছাড় দেয়নি আদর্শ হক থেকে, এতটাই ভালোবাসে তার স্বামী তাকে। রুমে পায়চারি করছে জাংকুক, একটু পর পর ঘুরে দেখছে সে। রাত তো ভালোই হয়েছে, তাহলে তে কেন রুমে আসছে না এখনো? জাংকুক হঠাৎ দাঁড়িয়ে যায়, কোমরে হাত রেখে মনে মনে ভাবে, বউকে আবার তার নানুর সাথে থাকার চিন্তা করলো নাকি আজকে? ইস, তাহলে তো ইমোশনাল হয়ে আমি ভুল করলাম, নানু চলে গেলেই ভালো হতো। দরজা লাগানোর শব্দ হতেই সেই শব্দে পেছন ফিরে তাকায় জাংকুক। ছোট ছোট পা ফেলে তে তার কাছে আসছে। আপনি এখনো ঘুমাননি? কিছু লাগবে আপনার? জাংকুক মুগ্ধ চোখে তাকায় তার বউর দিকে। উচ্চতায় জাংকুকের তুলনায় তে অনেকটাই ছোট, তাই সে মাথা উঁচু করে বড় বড় গোলাকৃতির চোখ দুটো দিয়ে টুকুর টুকুর করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। গোলগাল তার মুখের আদর, মাথায় সবসময় কার মতোই ওড়না দেওয়া, ভীষণ কিউট লাগছে এভাবে তেকে। জাংকুক তেকে কোলে তুলে বেডের দিকে আগায়। তে জাংকুকের টি শার্ট খামচে ধরে। জাংকুক হাসকি টনে বলে, তোমাকে লাগবে। শিহরণের তের গায়ে কাঁটা দিয়ে উঠল। জাংকুক তেকে শুয়ে দিয়ে রুমের সব লাইট অফ করে সেও তের পাশে গিয়ে শুয়ে পড়ল। তে জড়সড় হয়ে শুয়ে আছে। সে ভাবছে এখনই হয়তো জাংকুক তার উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না। 5 মিনিট অতিক্রম হলো, জাংকুকের কোনো স্পর্শ না পেয়ে তে পাশ ফিরতে নেয়। আর ঠিক তখনই জাংকুক 2 হাতে জড়িয়ে ধরে কাছে টেনে নেয় তেকে। তের পিঠ থেকে জাংকুকের বুকে। জাংকুক কোলবালিশের মতো তেকে পেছন থেকে পেঁচিয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে বলে, ঘুমাও, আমাকে ফেলে যে তুমি আজ নানুর সাথে গিয়ে ঘুমাওনি, সেই খুশিতে তোমার 2 দিনের ছুটি। কথাটা বলে জাংকুক চোখ বন্ধ করে ফেলল। তে তার বাহুবন্ধনে বন্দি থেকে নিঃশব্দে হাসলো। ভোরের দিকে ঘুম হালকা হয়ে গেল তের। শরীরে কারো ঠান্ডা হাতের এলোমেলো স্পর্শ পেয়ে
ঘুম একেবারে ছুটে গেল। তে পিট পিট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার পেটের দিকের কাপড় সরিয়ে সেখানে ভেজা চুমু খাচ্ছে জাংকুক। জাংকুকের পরনে শুধু ট্রাউজার। ঢোক গিলল তে। মনে মনে সাহস জুগিয়ে নিচে সরে বলল, কি করছেন আপনি? জাংকুক মুখ তুলল। তার চোখে মুখে এক অদ্ভুত নেশা। সে কোনো উত্তর না দিয়ে তের পেটের কেন্দ্রবিন্দুতে আলতো ঠোঁটের স্পর্শ করলো। শরীর মুচড়িয়ে কেঁপে উঠল তে। জাংকুক সোজা হয়ে বসে তের জামা খুলতে চাইলে তে বাধা দিয়ে বলে, আপনি না রাতে বললেন আমার 2 দিনের ছুটি। জাংকুক শুনল, তবে থামল না। সে অস্থিরতায় বড় বড় শ্বাস ফেলতে ফেলতে এই টানে তের জামা খুলে তার উপর শুয়ে গলায় কিস করতে করতে নিঃশব্দ কণ্ঠে বলল, ছুটি আগামীকাল থেকে মঞ্জুর হবে। তে দীর্ঘ শ্বাস ফেলে জাংকুকের পেট আঁকড়ে ধরল। জাংকুক চুমু দিতে দিতে গলা থেকে বুকে এসে নামলো। সেখানে নাক ডুবিয়ে বড় করে শ্বাস টানলো। তারপর বুক থেকে পেট পর্যন্ত উন্মাদের ন্যায় লেহন করলো। তের অবস্থা শোচনীয়। জাংকুকের বেসামাল স্পর্শে বারবার হিমশিম খাচ্ছে সে। কিন্তু এসবের মাঝেও সে ভাবছে জাংকুক আজ তাকে খুব নরম আদর করছে। দুপুরেও তার স্পর্শে কোনো রুক্ষতা ছিল না, আর এখনো না। তের ভাবনার মাঝে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করায় চেঁচিয়ে উঠে সে। আহ! জাংকুক সাথে সাথে তের মুখে হাত চেপে বলে, আস্তে করে শব্দ করো শোনা, তোমার নানু আছে পাশের রুমে। জাংকুক হাত সরালে তে আবারও নিচু কণ্ঠে আর্তনাদ করে ওঠে। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেকে আরো কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটু পর তে স্বাভাবিক হয়ে এলে জাংকুক ফিসফিসিয়ে তেকে জিজ্ঞাসা করে, তোমার নেক্সট পিরিয়ড ডেট কবে? জাংকুক তের সাথে কথার তালে তালে তের ভিতরে নিজেকে ধাক্কাচ্ছে। ব্যথায় লাল নীল হয়ে যাওয়া তের মুখ জাংকুকের এমন প্রশ্ন শুনে আরো লাল হয়ে যায়। লজ্জায় ঠোঁটে ঠোঁট চেপে ধরে সে। জাংকুক আবারও তাড়া দিয়ে বলে, বলো। 2 দিন পর। জাংকুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে তের উপর গা এলিয়ে শুয়ে পড়ে। এটা যেহেতু অন শর্ট স্টোরি, তাই এই গল্পের সমাপ্তি আমার এখানেই করতে হচ্ছে। কিন্তু তোমরা চাইলে আমি এটার সিজন 2 আনবো।